হৃদয় মাঝে হঠাৎ তুমি সানা শেখ গল্পের ষষ্ঠ অংশ। এত রাতে আলভিকে নিজের রুমে দেখে জড়সড় হয়ে এক পাশে দাঁড়ায় মায়া। আলভি এক কদম দু কদম করে এগিয়ে যায় মায়ার দিকে। মায়া আঙ্গুল তুলে ঝাঁঝালো গলায় বলে, আবার কেন এসেছেন? কাছে আসবেন না আপনি? আলভি দাঁড়িয়ে যায়। কিছু করব না, শুধু কিছু কথা বলবো। আপনার কোনো কথা শুনতে চাই না আমি। কেন শুনতে চাও না? শুনতে চাই না মানে শুনতে চাই না। শুনতে চাও না? না চাওয়ার তো কোনো কারণ নিশ্চয়ই আছে। কারণ কি? আপনাকে সহ্য হয় না আমার। কেন সহ্য হয় না? জানেন না আপনি? না বললে জানবো কিভাবে? তুমি তো বলনি কিছু আমাকে। জানতে হবে না। আপনি যান এখান থেকে। না, জেনে যাব না আমি। আলভি মায়ার দিকে এগিয়ে যায় আবার। মায়া আঙ্গুল তুলে রাগী স্বরে আগাতে নিষেধ করে বারবার। কিন্তু শোনে না আলভি। মায়া আলভিকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আলভি মায়াকে আটকে জোর করে দাঁড়ায় নিজের সামনে। আলভির হাত ঝাড়ি দিয়ে সরিয়ে দেয় মায়া। আপনি আমাকে ছোবেন না। আমি না ছুলে কে ছোবে তোমাকে? মায়া বলে না কিছু। আলভি পুনরায় বলে, তোমাকে ছোঁয়ার অধিকার আমার কাছে আছে, ছিল আর থাকবে। অধিকার খাটাতে এসেছেন? না। কেন এসেছেন? ভালোবাসি যে। এই ভালোবাসা আগে কোথায় ছিল? তখন কেন আসেননি? আগেও ছিল, তবে আমি বুঝতে পারিনি, তাই তখন আসিনি। ভুল বললেন। আগে ভালোবাসা ছিল না, যা ছিল তা শুধুই ঘৃণা। আলভি চুপ হয়ে থাকে। কিছু সময় পর মায়া আলভির চোখে চোখ রাখে, বলে, কথা বলছেন না কেন এখন? তুমি তো শুনতেই চাইছো না। শুনছি, বলুন। আপনি বলে দ্রুত বিদায় হন আমার চোখের সামনে থেকে। আলভি মায়ার হাত টেনে ধরে বেডে এনে বসায়। নিজে বসে মায়ার সামনে হাঁটু মুড়ে। মায়ার দুই হাত মুঠো করে ধরে। মায়া সরিয়ে নেয় নিজের হাত। আলভি আবারও মুঠো করে ধরে শক্ত করে। এমন নাটক না করে সোজাসুজি বলুন কি বলবেন। আই এম সরি। আই এম সরি ফর এভরিথিং। সরি বলার জন্য এসেছেন এত রাতে? আমি জানি তুমি আমার উপর রেগে আছো। রেগে থাকার জন্য অনেক বড় কারণও আছে। আমি ভুল করেছিলাম। তোমাকে সেদিন মেনে না নিয়ে ছেড়ে চলে গিয়ে ভুল করেছিলাম। অন্যায় করেছি। অনেক বড় অন্যায় করেছি আমি তোমার সাথে। প্লিজ মাফ করে দাও আমাকে। আমি আর কোনো কষ্টই দেব না তোমাকে। নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসবো, ভালো রাখবো তোমায়। সুখের সংসার করব তোমায় নিয়ে। ভালোবাসা, ভালো থাকা, সংসার করার শখ মিটে গেছে অনেক আগেই। আর ভালো থাকতে চাই না। আর না কারো ভালোবাসা চাই। এখন শুধু মুক্তি চাই। আলভির হাতের মুঠো শক্ত হয়। আমি তো মুক্তি দিতে চাই না তোমাকে। সারা জীবন বুকে করে রাখবো এই হৃদয় মাঝে। হঠাৎ এই ভুল বদল, মত পাল্টানোর কারণ কি? এসেছিলেন তো তালাক দিতে, মুক্ত হতে। হঠাৎ আমার মধ্যে কি দেখে সংসার করার ইচ্ছে জাগলো? আলভি কিছু বলার জন্য মুখ খোলার আগেই মায়া আবার বলে, আমি হয়তো কিছুটা বুঝতে পেরেছি। আমি তো আগের মায়া নেই, দেখতেও আগের মতো নেই। যে কারো নজর কাড়ার জন্য আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট রূপ সৌন্দর্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি যদি ভুল না হই, আপনি আমার এই সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়েছেন, প্রেমে পড়েছেন। যখন দেখলেন মায়া তো সেই আগের মায়া নেই, আকাশ পাতাল ফারাক দুজনের মধ্যে, অনেক পরিবর্তন হয়ে গেছে, তখন আপনার মনে হলো আমি মায়ার সাথেই সংসার করব। আমি যদি আগের মতোই থাকতাম তাহলে নিশ্চিত আপনি প্রথম দিনে তালাক দিয়ে দিতেন। কথাটা তিতা হলেও এটাই সত্যি। আপনি সুন্দরের পূজারী। আপনি আমার প্রেমে পড়েননি, পড়েছেন আমার সৌন্দর্যের প্রেমে। আলভি কিছু বলার আগেই মায়া আবার বলে, আপনি কি বলবেন বুঝে গেছি আমি। আমি আর কিছুই শুনতে চাই না। আমার এটাই শেষ কথা। আর আমি থাকতে চাই না আপনার সাথে। আমার কথা শেষ হয়নি মায়া। আমার পুরো কথা তো শুনতেই চাও না। আপনি তালাক দেওয়ার জন্য না এসে এমনি ঘুরতে আসতেন, নিজের বাবা-মাকে দেখার জন্য বা অন্য কোনো কারণে আসতেন। তখন আপনি আমার সৌন্দর্য দেখে প্রেমে পড়লেও আমি আপনাকে বিনা বাক্যে মেনে নিতাম। কিন্তু আপনি এসেছেন তালাক দেওয়ার জন্য। আমার রূপ সৌন্দর্য না থাকলে তো তালাক দিয়েই দিতেন। এখন কেন আমি আপনাকে মেনে নেব? এখন আমার রূপ সৌন্দর্য আছে তাই আপনার কাছে ভালো লাগছে। কয়েক বছর পর যখন রূপ সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তখন আর ভালো লাগবে না আমাকে। তখন আপনার চোখ আর মন অন্যদিকে দৌড় দেবে। তুমি ভুল ভাবছো। আমাকে এটা তোমার ভুল ধারণা।
এমন কিছু কখনোই হবে না। একদম সঠিক ভেবেছি আমি। কোনো ভুল ধারণা নয়। ফিউচারে এমনটাই হবে। আপনি এখন আসতে পারেন। অনেক রাত হয়ে গেছে। ঘুমাবো আমি। জোর করে বসা থেকে উঠে দাঁড়ায় মায়া রাগ দেখিয়ে আলভির হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। ডোরের দিকে আঙ্গুল তাক করে বলে নিজের রুমে যান। এমন করছো কেন? আমার কথা তো শুনবে নাকি? নিজের মতো করে বলে যাচ্ছ। অনেক শুনেছি আর শুনতে চাই না। আপনি আসুন এখন। আলভির কোনো কথা শোনে না মায়া রাগে যেন ফেটে পড়ছে পুরো চোখ মুখ লাল হয়ে গেছে রাগে। মায়া ডোর খুলে আলভিকে জোর করে বের করে দেয়। আলভি নিজেও আর জোর করে না বোঝানোর চেষ্টা করে না। মায়ার মাথা এখন গরম হয়ে আছে। যাই বলুক কিছুই বুঝতে চাইবে না। রাগে জেদে টইটুম্বুর হয়ে আছে এখন। মাথা ঠান্ডা হোক কয়েকদিন পর বোঝাবে। কয়েকদিন পার হলেও রাগ এমনিতেই কমে আসবে। মায়া ঠাস করে দরজা লক করে বেডে এসে বসে। নিজের হাতের দিকে তাকায়। হাত দুটো লাল টকটকা হয়ে গেছে। মনে হচ্ছে পাথরের নিচে চাপা দিয়েছিল হাত দুটো। এত শক্ত করে কেউ ধরে? দয়া মায়াহীন বদলোক একটা। আলভি নিজের রুমে চলে আসে। ঠাস করে শুয়ে পড়ে বেডে। তারপর হেসে ওঠে। পরদিন বাপ ভাইয়ের সাথে মসজিদ থেকে জুম্মার নামাজ আদায় করে আসে। পরনে সাদা পাঞ্জাবি, মিষ্টি আতরের ঘ্রাণ সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে মায়া উপর থেকে নিচে নেমে আসে। মায়াকে আসতে দেখে সেখানে এক পাশে দাঁড়িয়ে যায়। মায়া নিচে নামতে নামতে ঘাড় ঘুরিয়ে উপরের দিকে তাকায় একবার। ভেবেছিল আলভি হয়তো কিছু বলার জন্য দাঁড়িয়েছে, কিন্তু কিছু না বলেই চলে গেল। দুপুরের খাবার খেয়ে সবাই সোফায় বসে আছে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। মেইড মায়া গিয়ে ডোর খুলে দেয়। আলভির নানির বাড়ির সবাই দাঁড়িয়ে আছে। মায়া দরজা ছেড়ে দাঁড়ায়। সবাই ভেতরে প্রবেশ করে। ঐশী রহমান বাপের বাড়ির সবাইকে দেখে উঠে সকলের কাছে এগিয়ে যান। খুশি হয়ে বলেন, অবশেষে তোমাদের সকলের আসার সময় হলো তাহলে। আমি তো ভেবেছি তোমরা কেউ আসবেই না। আমরা তো সেই দিনেই আসতে চেয়েছিলাম, কিন্তু তোর এই ভাতিজির জন্য আসা হয়নি। ও আসতে না পারলে কাউকে আসতে দেবে না। ওর পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম এই কয়দিন ধরে। এত দূর তো চাইলে আসা যাওয়া করা সম্ভব না। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তুই কেমন আছিস? বাড়ির সবাই কেমন আছেন আপনারা? সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে। সোফা ছেড়ে সবাই উঠে এসে কিন্তু মায়া ওঠেনি। আলভির নানির বাড়ির কয়েকজনকে মায়া এখন সহ্য করতে পারে না। এদের মধ্যে কয়েকজন সুযোগে ওকে অনেক কথা শুনিয়েছে ওকে। আলভি উঠে নানাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো নানা ভাই? আলহামদুলিল্লাহ ভালো। এতগুলো বছর পর রাগ কমেছে? মুচকি হাসে আলভি। আলভির বড় মামার ছোট মেয়ে লীরা আলভিকে দেখে হা করে তাকিয়ে থাকে কিছু সময়। তারপর বিড়বিড় করে বলে, সো হ্যান্ডসাম বয়। বুঝতে পারি না ফুপি কি দেখে এই খ্যাত মায়ার সাথে এত হ্যান্ডসাম একটা ছেলের বিয়ে দিয়ে দিয়েছিল। আলভি নানির সাথে কথা বলে। মামা মামি খালা খালু মামাতো ভাই বোন সকলের সাথে কথা বলে। কুশল বিনিময়ের শেষে সকলকে সোফায় বসতে দেওয়া হয়। মায়া সকলকে লেবুর ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে এনে দেয়। আলভির বড় মামার ছোট মেয়েটা কিভাবে যেন তাকায় মায়ার দিকে। মায়াও দেখে, পাত্তা দেয় না। এসে গেছে শয়তান কুটনি চগলখোরের ৩ জন। আলভির নানা মামা মামি মায়াকে ভালো মতো জিজ্ঞেস করেন। উত্তর দিয়ে মায়াও নিজেও জিজ্ঞেস করেন। আলভির মামাতো বোন লীরা মায়ার পাশে বসে আস্তে আস্তে বলে, তোমার তো দেখি খুব দেমাগ বেড়ে গেছে মায়া। আমাদের সাথে একটা কথাও বললে না। মায়া মুচকি হেসে বলে, দেমাগ তো আমার আগে থেকেই বেশি আপু, তুমি হয়তো বুঝতে পারোনি আগে। লীরা মুখ ঘুরিয়ে আলভির দিকে তাকায়। আলভি হেসে খালাতো ভাই বোনদের সাথে কথা বলছে। ঐশী রহমান সকলের দিকে তাকিয়ে বলেন, তোমরা সবাই আজকে আসবে? কল করে জানিয়ে দেবে না আগে? তাহলে তো রান্না করে রাখতে পারতাম। আগে বলে আসলে হঠাৎ দেখে এভাবে খুশি হতে নাকি? বড় ভাতিজির কথা শুনে হাসেন ঐশী রহমান। ঐশী রহমানের মা শামসুন নাহার বেগম আলভির দিকে তাকিয়ে বলেন, ওদের সবাইকে চিনতে পেরেছো নানা ভাই? আলভি কাজিনদের দিকে তাকায়। ৩ জন ছাড়া বাকি কাউকে চিনতে পারছে না। এটা সাজ্জাদ ভাইয়া, ওটা পলি আপু, আর এটা নাইমুর। বাকি কাউকে চিনতে পারছি না এখন। লাস্ট যখন দেখেছিলাম সবাই তখন ছোট ছোট ছিল। এখন তো সবাই বড় হয়ে গেছে। শামসুন নাহার বেগম সকলের নাম বলে বলে চিনিয়ে দেন। আর লীরার দিকে তাকিয়ে বলে, এটা লীরা ছোটবেলায় যেমন মেকআপ করে সেজেগুজে থাকতো এখনই সেইভাবেই থাকে নাকি? দেখে তো তাই মনে হচ্ছে। আগের চেয়েও মডার্ন হয়ে গেছে।
আলভির কথা শুনে লাজুক হাসে লীরা। মায়া একবার চোখ কোনা করে আলভির দিকে তাকায়। কিভাবে দাঁত বের করে হাসছে নির্লজ্জ লোক। আলভি নিজেও মায়ার দিকে তাকায়। সাথে সাথেই মায়া চোখ নামিয়ে নেয়। আলভি খেয়াল করে ওর খালাতো ভাই নাইমুর একটু পর পর মায়ার দিকে তাকাচ্ছে। আলভি হঠাৎ জোরে জোরে বলে ওঠে, তোমরা সবাই ফ্রেশ হয়ে এসো, নাস্তা করে নাও। সকলেই নিশ্চয়ই ক্লান্ত হয়ে আছো, অনেক রাস্তা জার্নি করে আসলে তো। ঐশী রহমান সবাইকে গেস্ট রুমের দিকে এগিয়ে নিয়ে যান ফ্রেশ হওয়ার জন্য। সবাই চলে যাওয়ার পর মায়া নিজেও সোফা সেরে উঠে দাঁড়ায়। দ্রুত এগিয়ে যায় নিজের রুমের দিকে। মায়ার পেছন পেছন এগিয়ে যায় আলভি। ড্রয়িং রুম পুরো শান্ত হয়ে যায়। আলভি মায়ার রুমে আসে। আলভিকে আবারও নিজের রুমে দেখে আঙ্গুল তুলে বলে, আপনি আবার এসেছেন? না, আমি তো আসিনি, বের হন। তুমি ওদের কারো সামনে যাবে না। কাদের সামনে? আমার মামাতো খালাতো ভাইগুলোর সামনে। কেন যাবে না? মানে যাব না, ১০০ বার যাব। প্রয়োজনে ওদের কোলে উঠে বসে থাকবো, তাতে আপনার কি? কোলে ওঠার ইচ্ছে করলে আমার কোলে উঠে বসে থাকো, কিন্তু মনের ভুলে ওদের সামনে যাবা না। আপনার কথা মতো নাকি? অবশ্যই, জীবনেও না। আমি এখন ওদের সামনে যাব বলেই ডোরের দিকে পা বাড়ায়। পথ আগলে দাঁড়ায় আলভি। আমার কথা নড়চড় হলে আমি কি করব তুমি কল্পনাও করতে পারবে না বউ। কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না। আলভি খপ করে চেপে ধরে। আবারও ওষ্ঠ ডুবায় মায়া। আকস্মিক ঘটনায় নড়াচড়া করতে ভুলে গেছে। আলভি এমন কিছু করতে পারে খেয়াল ছিল না। বেশ কিছুক্ষণ পর ওষ্ঠ ছেড়ে মায়ার মুখ আলগে ধরে। হাসি মুখে বলে, বারবার নিষেধ করার পরেও আপনি ডাকার জন্য প্রথম চুমোটা। আর এবার যেটা দিব সেটা হচ্ছে আমার কথা না শোনার জন্য। ছোট্ট একটা ড্রেমো বলে পুনরায় চেপে ধরে মায়ার ওষ্ঠ। ঠেলাঠেলি করেও আলভিকে সরাতে পারে না। চেপে যে ধরেছে আর ছাড়ার নাম নেই। দীর্ঘ চুম্বনের পর ছেড়ে দেয় মায়াকে। আমার কথা শুনবে না বলেই মাত্র এইটুকু। যদি সত্যি সত্যি না শোনো তাহলে অঘটন ঘটে গেলে আমার দোষ নেই। মায়ার রাগী চোখ মুখ দেখে গালে কপালে আরও কয়েকটা চুমু খায়। তারপর ডোরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, হেব্বি স্বাদ, নেশা ধরে গেল। বদ লোক, শয়তান, অসভ্য। আমার মতো ভদ্র সভ্য ইনোসেন্ট ছেলে তুমি কিছু জগতে দ্বিতীয়জন খুঁজে পাবা না। চলে যায় আলভি। মায়া রাগে গজগজ করতে করতে হাত দিয়ে গাল আর ঠোঁট জোড়া মুছতে শুরু করে। খবিশ লোক একটা। নিজে দাঁত বের করে মেয়ে দেখে হাসবে, কথা বলবে, প্রশংসা করবে, তাতে কিছু না। ও একটু সামনে গেলেই দোষ। আলভি মায়ের রুম থেকে বেরিয়ে নিজের রুমে আসে। অস্থিরতায় পুরা শরীর ঘামছে। রুমে এসে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। শাওয়ার না নেওয়া পর্যন্ত আর ভালো লাগবে না। ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। মেহমানদের সকলের জন্য হালকা নাস্তা পানির ব্যবস্থা করা হয়েছে অল্প সময়ের মধ্যেই। সবাইকে খেতে দেওয়া হয়। খাওয়া শেষ করে সবাই আবার সোফায় বসে। বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত থাকলেও মায়া আর আলভি নেই। লীরা বসা থেকে উঠে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে, দাঁড়ায় আলভির রুমের সামনে। এসে ঠেলা দিয়ে বুঝতে পারে ভেতর থেকে ডোর লক করা। মায়া আর আলভি রুমের ভেতর একসাথে রয়েছে। লীরা যতটুকু শুনেছে আলভি এখনো মায়াকে সহ্য করতে পারে না। ডিভোর্স দেওয়ার জন্য দেশে এসেছে। তাহলে দুজন একসাথে বন্ধ রুমের ভেতর কি করছে? মায়ের কাছ থেকে মায়ের কাছ থেকে শুনেছিল আলভি দেশে এসেছে মায়াকে ডিভোর্স দেওয়ার জন্য, কিন্তু ডিভোর্স হয়নি নাকি হবে না সেটা আর জানতে পারেনি। কয়েকবার জিজ্ঞেস করলে ওর মা বলতে পারেনি, কারণ ওর মা নিজেই জানে না পরে কি হয়েছে বা ঘটনা ঘটেছে। লীরা কারুর পায়ের শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায়। মায়া করিডোর দিয়ে হেঁটে এগিয়ে আসছে সিঁড়ির দিকে। মায়া লীরাকে আলভির রুমের সামনে দেখেও পাত্তা না দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। লীরা বুঝতে পারে আলভি রুমের ভেতর একাই আছে। ডোর নক করে কয়েকবার, ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসে না। আবার নক করার জন্য হাত উঁচু করতেই ডোর খুলে দেয় আলভি। সামনে লীরাকে দেখে কপাল কুঁচকে যায়। এই মেয়ে এখানে কেন? একা একা রুমের ভেতর কি করছো? বউ তো কথা শুনছে না, তাই একা একাই শুয়ে আছি। মানে? কিছু না। কিসের জন্য এসেছো সেটা বলো। তোমার সাথে গল্প করতে এলাম। নিচে গিয়ে সকলের সাথে গল্প করো। আমি এখন বের হব। কোথায় যাবে? ঘুরতে। আমিও যাব। তাহলে ঢাকা শহর তো সেভাবে কখনো ঘুরে দেখা হয়নি। আমার ফিরতে অনেক লেট হয়ে যাবে। অন্য কোনো দিন সকলকে নিয়ে ঘুরতে যাব। এখন তুমি নিচে যাও বলে লীরার মুখের উপর ডোর বন্ধ করে দেয়। লীরা হাঁ করে বন্ধ ডোরের দিকে তাকিয়ে রইল। এভাবে অপমান করলো। ঘণ্টাখানিক পর
রেডি হয়ে রুম থেকে বেরিয়ে আসে আলভি। ড্রয়িং রুমে আসতেই সকলের সাথে দেখা হয়, কিন্তু মায়াকে দেখতে পেল না। মনে মনে একটু খুশি হয়, যাক ওর কথা শুনেছে তাহলে। কিন্তু নাইমুর কোথায়? ওই বদ ছেলে তো। ধক করে ওঠে আলভির বুকের ভিতর। আহারে, ওর বউ কোথায় গেল? মাহিদ নিজের রুম থেকে বেরিয়ে আসে। সাজ্জাদ বলেন, এভাবে তৈরি হয়ে কোথায় যাচ্ছ তোমরা? দুইজন বাইরে যাব একটু। আমিও যাব তাহলে। সাজ্জাদের ছোট ভাই শাহাদাত বলে, আমিও যাব তোমাদের সাথে। এই সুযোগে আলভি বলে, তাহলে নাইমুরকেও নিয়ে যাই। নাইমুর কোথায়? নাইমুর সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, এই যে আমি। কোথায় যাওয়ার কথা হচ্ছে? সাজ্জাদ বলে, কোথায় ছিলি এতক্ষণ? অফিসে। আলভি বলে, অফিস কোথায় পেলি বাড়িতে? সাজ্জাদ বলে, এই অফিস সেই অফিস। এই অফিসে গিয়ে সবাই নিজেকে হালকা করে। সাদাতের কথা আলভির বুঝতে একটু সময় লাগে। চলো। আচ্ছা, সবাই যায়। সোফায় বসে থাকা আলভির মামা বলে, যেখানেই যাও বেশি রাত করো না, কেউ দ্রুত ফিরে এসো। আচ্ছা। বাড়ি থেকে বেরিয়ে যায় 5 জন। শামসুন্নাহার বেগম মায়ের রুমে আসেন। মায়া তখন মান্তাসাকে নিয়ে খেলা করছিল নিজের রুমে। ওর বেশি মানুষজন ভালো লাগে না এখন, তাই নিজের রুমে এসে বসে আছে। কি করছো মায়া? এই তো বসে আছি নানু, বসুন। মায়া উপরে উপরে হেসে কথা বললেও ভিতরে ভিতরে রাগ হয় মায়ার। এই বুড়িকে ওর দুই চোখে সহ্য হয় না। শামসুন্নাহার বেডের উপর বসেন মায়ার পাশে। মান্তাসার সাথে একটু কথা বলে মায়ার দিকে তাকান। একা একা রুমে বসে আছো কেন? তোমার আর আলভির সম্পর্ক নিয়ে কি ভাবলে? ওর সাথে কি সংসার করবে নাকি অন্য ছেলেকে বিয়ে করবে? শুনলাম আলভি নাকি তোমাকে ডিভোর্স দিতে রাজি হচ্ছে না। কেন নানু? নাতিকে আবার বিয়ে করানোর জন্য মেয়ে দেখে রেখেছেন নাকি? শামসুর রহমান বেগমের মুখটা ছোট হয়ে যায়। মেয়েটা চ্যাটাং চ্যাটাং কথা শিখে গেছে এখন। যখনই এই মহিলা বাড়িতে এসেছে নানা ছলে বলে কৌশলে কথা শুনিয়েছে মায়াকে। শামসুন্নাহার বেগম আরও কিছু হয়তো বলতেন, কিন্তু মায়ার শক্ত চোখ মুখ দেখে আর কিছু বললেন না। আলগোসে বসা থেকে উঠে রুম থেকে বেরিয়ে যান। মায়া ডোরের দিকে তাকিয়ে থাকে। এখনো কি আগের সেই বোকা ভীতু? চুপচাপ সব শুনবে কিন্তু কিছু বলবে না। যদি তাই ভেবে থাকে তাহলে সব ভুল ধারণা। এই মায়া আর চুপ থাকবে না। নিজের উপর করা অন্যায় আর মেনে নেবে না। একটা কথা শোনাতে আসলে 10টা কথা শুনতে হবে। ফুপ্পি, বলো বেবি। ছোট্ট আব্বু যাব। কেন? আমার কাছে থাকলে কি হবে? চলো না প্লিজ। তুমি একা একাই যাও, আমি যেতে পারবো না। কেন? কারণ তোমার ছোট আব্বু খুবই বাজে একজন মানুষ। না, ছোট আব্বু ভালো মানুষ, আমারে অনেক আদর করে। 2 দিন হলো আসেনি, তার মধ্যে ছোট আব্বু অনেক ভালো মানুষ হয়ে গেল? ওই অসভ্য অভদ্র শয়তান বলদের সামনে যাব না আমি। এরপর আমার ধারে কাছে আসার চেষ্টা করলে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেব। একা একা কি বলছো তুমি? কিছু না, তুমি খেলো না। ছোট আব্বুর কাছে যাব, মহা মুশকিল তো। ছোট আব্বুর মধ্যে কি আছে যে তার কাছে যেতেই হবে? আসো দেখাচ্ছি কি। ছোট আব্বু, ওই অসভ্য লোককে দেখতে চাই না আমি। মান্তাসা শোনে না মায়ার কথা। ওর এখন আলভির কাছে যেতে ইচ্ছে করছে। সেই সকালে একটু কোলে নিয়েছিল, তারপর আর কোলে নেয়নি। এখন আলভির কাছে যাওয়ার জন্য মন ছুটে গেছে। মায়ার হাত ধরে এসে দাঁড়ায় আলভির দরজার সামনে। মায়া আর এক পাও আগায় না। মায়াকে টেনে নিয়ে যেতে না পেরে ওকে ছেড়েই দৌড়ে এগিয়ে যায় রুমের দিকে। দরজা ধাক্কা দিতেই খুলে যায়। রুমের লাইট অফ করে জানালা দিয়ে আলো আসছে ভেতরে। রুমে কেউ নেই। আবার দৌড়ে মায়ের কাছে ফিরে আসে। ছোট আব্বু নেই তো। রুমে নেই না, তাহলে বোধহয় নিচে সকলের সাথে রয়েছে। চলো। মান্তাসার হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নামে। ড্রয়িং রুমে আলভি, মাহির, কেন কোনো যুবক ছেলেই নেই। বড়রা সবাই গল্পে মশগুল হয়ে আছে। তোমার ছোট আব্বু বাইরে গেছে মনে হচ্ছে। তুমি তোমার আব্বুর কাছে যাও এখন। মান্তাসা গুটি গুটি পায়ে মাহিরের কাছে এগিয়ে যায়। মায়া রুমে ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই লীরা পিছন থেকে ডেকে ওঠে। এগিয়ে আসে মায়ার কাছে। চলো উপরে গিয়ে কথা বলি। হুম। মায়ের রুমে আসে 2 জন। ওদের 2 জনের পেছন পেছন আবার নাইমুরের ছোট বোন নায়রা আসে। কেমন কাটছে তোমার দিনকাল? আলহামদুলিল্লাহ, খুব ভালো কাটছে আপু। তোমার কেমন কাটছে? ভালো। তা কি ভাবলে? কোন বিষয়ে? তোমাদের 2 জনের বিষয়ে। আমি আর কে? বুঝেও না বোঝার ভান করছো নাকি? বুঝো না বোঝার ভান করব কেন? ক্লিয়ার করে বলুন। না বললে বুঝবো কিভাবে? তোমার আর আলভির ডিভোর্স কবে হচ্ছে? নতুন ভাবি খুঁজে রেখেছো নাকি আপু? মানে
মানে হলো এটাই যে আমাদের দুজনের তালাক হয়ে গেলে তোমাদের ভাইকে তো আবার বিয়ে করাবে নিশ্চয়ই। বিয়ে করানোর জন্য তো মেয়ে লাগে। মেয়ে খুঁজে রেখেছো নাকি সেটাই জানতে চাইলাম। আমি যে প্রশ্ন করেছি সেটার উত্তর দাও, তা না নিজেই উল্টো প্রশ্ন করছো। এই জন্মে তালাক না হলে কি খুব বেশি অন্যায় বা গুনাহ হয়ে যাবে? কি বলতে চাইছো? আমি কিছুই বলতে চাইছি না। আমি তো মুক্তি চাইছি, কিন্তু তোমার ভাইয়া তো কিছুতেই রাজি হচ্ছে না। এখন সুন্দরবতী, মেকআপবতী, স্টাইলিশবতী, গোছানোবতী, শয়তানবতী, ন্যাকাবতী, ছ্যাঁকাবতী, ছ্যাঁচড়াবতী, কুটনিবতী মেয়ে খুঁজে বের করে তোমার ভাইয়াকে দেখাও। তাকে পছন্দ করে যদি আমাকে একটু মুক্তি দেয়, আমি তাহলে একটু খুশি হব। পাগলের মতো কী সব বলছো? এরকম গুণআলা মেয়ে খুঁজে পেলে নিয়ে আসবে। আমি নিজ দায়িত্বে তোমার ভাইয়াকে বিয়ে করিয়ে দেব তার সাথে। এই গুণগুলো না থাকলে কিন্তু বিয়ে ক্যান্সেল। সত্যি, সত্যি পাগল হয়েছো নাকি তুমি? পাগল হতে যাব কেন আজব? এইসব গুণ তো আমার মধ্যে নেই, ছিল না কখনো। তোমার ভাইয়ের বোধহয় এইসব গুণালাই মেয়ে পছন্দ। এইসব গুণালা মেয়ে দেখলেই তো দাঁত বের করে হাসে। মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছ তুমি। দ্রুত চিকিৎসা করাও নিজের। নায়রা, আয়। দুজনেই চলে যেতেই বেডে চিত হয়ে শুয়ে গা ঝাঁকিয়ে হেসে ওঠে। সন্ধ্যার পর বাড়িতে ফিরে আসে ৫ জন। বাকি ৪ জন স্বাভাবিক থাকলেও স্বাভাবিক নেই আলভি। ওর হাতে পায়ে কপালে ব্যান্ডেজ বাঁধা। সাদা শার্টের জায়গায় জায়গায় লাল ছোপ ছোপ রক্তের দাগ হয়ে আছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে আসছে। সোফায় বসে থাকা সকলেই লাফিয়ে উঠে দাঁড়ায়। দ্রুত এগিয়ে আসে আলভির কাছে। ঐশী রহমান ছেলেকে ধরে উতলা হয়ে বলে, তোমার কি হয়েছে আলভি? এমন অবস্থা কিভাবে হলো? কোথায় গিয়েছিলে? শান্ত হও আম্মু, সেরকম কিছুই হয়নি। বাইক নিয়ে পড়ে গিয়েছিলাম, হাত পা ছিলে গেছে একটু একটু। কিভাবে পড়লে? বাইক চালাতে গিয়ে। শাহাদত বলে, ভাইয়া বাইক চালাতে পারে না, ২ দিন শিখেছে। আজকে ভালোই চালাচ্ছিল। গিয়ার বাড়িয়ে দিয়ে টান দিতেই বাইক নিয়ে রাস্তায় চিৎপটাং হয়ে গিয়েছিল। আর এখন এই অবস্থা। আলভি বাইক চালাতে পারে না? কয়েকজনের অবাক গলার স্বর। আলভি বলে, বাইক চালাতে না পারাটা কি অনেক বড় পাপ? না মানে এত বড় হয়েও বাইক চালাতে পারো না তাই আর কি। আগে কোনোদিন চালাইনি, তাহলে শিখব কিভাবে? জার্মানিতে বাইক নেই? নাইমুরের ছোট ভাই বলে কথাগুলো। জার্মানিতে বাইক আছে, কিন্তু আমার মোতার সময় নেই। তাই তো চালানো শিখতে পারিনি। আলভির কথা শুনে ছোট বড় সকলের অবস্থা দেখার মতো। এমনভাবে আলভির দিকে তাকিয়ে আছে যেন অবিশ্বাস্য কিছু দেখে ফেলেছে বা শুনে ফেলেছে। আশ্চর্য, এই ছোট্ট একটা কথার জন্য এভাবে তাকিয়ে থাকার কি হয়েছে? মায়া নিজের রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসতেই দেখে হাত পা মাথায় ব্যান্ডেজ বাঁধা আলভিকে। আলভিকে এমন অবস্থায় দেখে পা দুটো থেমে যায় মায়ার। সবাই কথা বলছে, আলভি চুপচাপ শুনছে। আলভির মনে হতে থাকে মায়া ওর আশেপাশেই আছে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখে সত্যি সত্যি মায়া দাঁড়িয়ে আছে একটু দূরে, তাকিয়ে আছে ওর দিকেই। আলভিকে তাকাতে দেখে দৃষ্টি সরিয়ে নেয়। মায়া ঘুরে দাদির রুমের দিকে এগিয়ে যায়। আলভি বিড়বিড় করে বলে, হায় রে বউ। কাছে এসে একটু জিজ্ঞাসাও করলো না কি হয়েছে, উল্টো মুখ বাঁকিয়ে চলে গেল। পাষাণ বউ। আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসছি বলে বসা থেকে উঠে দাঁড়ায়। খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে যায় সিঁড়ির দিকে। মায়া দাদির রুমে এসে দেখে দাদি এখনও জায়নামাজের উপর বসে তসবি পাঠ করছে। মায়াকে দেখে কাছে ডাকেন, ড্রয়িং রুমে কি হয়েছে? সকলে জোরে জোরে কথা বলছে কেন? তোমার পেয়ারের নাতির কি যেন হয়েছে। মাহিরের, ওর আবার কি হলো? নামাজ পড়তে আসার আগে তো ওকে সোফায় দেখে আসলাম। আরে ভাইয়ার না, তোমার ওই বিদেশি ধলা ইঁদুর নাতির কি যেন হয়েছে, তার হাত পা মাথা ব্যান্ডেজ বাঁধা দেখলাম। আজকে ওঠেন নাহার বেগম। কি হয়েছে আলভির? মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে। নাহার বেগম দ্রুত বসা থেকে উঠে দাঁড়ান। ডোরের দিকে এগিয়ে যেতে যেতে বলেন, পাষাণ মেয়ে, তোর জামাই মরে যায় আর তুই এখানে বসে দাঁত বের করে কথা বলছিস? আশ্চর্য তো, কথা বললে দাঁত তো বের হবেই। তোমার মতো দাঁত ছাড়া নাকি আমি? বেশি কথা না বলে তাড়াতাড়ি আয়। তুমি যাও, আমি যাব না। নাহার বেগম ফিরে ভিতরে আসেন, আবার মায়ার হাত ধরে টেনে রুম থেকে বেরিয়ে আসেন। রুমের বাইরে এসে শক্ত হয়ে দাঁড়ায় মায়া। অদ্ভুতভাবে আমার হাতটা ধরে টানছো কেন? বাড়িতে এতগুলো মেহমান এসেছে, তারা কি বলবে ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে? আর তুই বউ হয়েও সেবা যত্ন তো দূরে থাক, কাছেও যাচ্ছিস না। মেহমানরা জানলে আরও খুশি হবে। এখন ছাড়ো আমার হাত। তোমার ওই শয়তান আলভির সামনে যাব না আমি। জামাইকে এভাবে বলতে হয় না। ওহো, নাতির জন্য দরদ উতলে পড়ছে বুঝি?
তুই বেশি কথা বলিস, যাব না আমি। নাহার বেগম শোনেন না মায়ার কথা, হাত ধরে জোর করে ড্রয়িং রুমে নিয়ে আসেন। আলভি কোথায়? নাহার বেগমের কথা শুনে সবাই ওনার দিকে তাকায়। মাহির বলে রুমে গেছে। নাহার বেগম আর কোনো কথা না বলে সিঁড়ির দিকে এগিয়ে যান, মায়ার হাত ধরে রেখেই। সোফায় সবাই বসে আছে, তাই মায়া কিছু বলছে না। দাদিকে ধরে নিয়ে উপরে উঠে আসে। এখন ছাড়ো আমাকে। কোনো ছাড়াছাড়ি নেই, তুই আমার সাথে আয়। বুড়ি হয়ে গেছো, তাও শরীরে এখনো এত শক্তি কেন? তোর বয়সে আমি 2 সন্তানের মা হয়ে গিয়েছিলাম। আশ্চর্য, আমি বলছি একটা, তুমি বলছো আরেকটা। বেশি কথা না বলে আয় আমার সাথে। মায়াকে টেনে নিয়ে আলভির রুমের সামনে এসে দাঁড়ায়। মায়া কিছুতেই ভেতরে প্রবেশ করবে না। আলভি দাদির গলা শুনে ড্রেসিং টেবিলের সামনে থেকে ডোরের দিকে উকি দেয়। ভেতরে আসো, তুমি একটু আসো। ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে আসে। দাদি নাতনিকে এক প্রকার কুস্তি করতে দেখে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে। মায়া আলভির দিকে তাকাচ্ছে না, দাদির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে সমানে। বলো দাদু, ওকে একটু ভিতরে নিতে সাহায্য করো, পারবে কি? আলভি 2 কদম এগিয়ে আসে, মায়ার বাম হাতটা নিজের বাম হাত দিয়ে ধরে এক টানে ভিতরে নিয়ে আসে। উপরের সিটটিনিটা লাগিয়ে দাও। দাদির কথা মতো তাই করে আলভি। মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, রাগে লাল হয়ে গেছে মুখ। বুড়ো মানুষ, বেশি জোরে টানাটানি বা ধাক্কা দিলে পড়ে গিয়ে ব্যথা পাবে, তাই মায়া করে সেরকম কিছু করেনি মায়া। আর এই ওকে ধরে বেঁধে বাঘের খাঁচায় এনে বন্দি করলো, তাও সে যে বাঘ না, 1 নাম্বারের অসভ্য অভদ্র লুচু বাঘ। সুযোগ পেলেই চেপে ধরে। নাহার বেগম মায়াকে টেনে এনে দাঁড়ান আলভির সামনে। মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, একটাবারও উপরের দিকে তাকায় না। নাহার বেগম ভালোভাবে তাকায় নাতির দিকে। এরকম হয়েছে কিভাবে? তোমার কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? বাইক চালাতে গিয়ে বাইক নিয়ে পড়ে গিয়েছিলাম। আর কোথাও কোথাও ব্যথা পেয়েছো? বেশি ব্যথা পাইনি, আর কয়েকদিন ঠিক হয়ে যাবে। তুমি দেখাও, আমি দেখব। গায়ে টি শার্ট তুলে ডান পাশের পিঠ দেখায়। এরকম হয়ে গেছে, আর বলছো বেশি কিছু হয়নি? দাদির কথা শুনে মায়া চোখ তুলে তাকায়। আলভির ফর্সা পিঠ ডান পাশটা পুরোপুরি জখম হয়ে গেছে। এমন অবস্থা দেখে মায়ার শরীর কাঁটা দিয়ে ওঠে। আলভি ঘুরে দাঁড়াতেই চোখাচোখি হয় দুজনের। মায়ার চোখে স্পষ্ট ব্যথা যন্ত্রণার ছাপ দেখতে পায় আলভি। এই ব্যথা যন্ত্রণার ছাপ পড়ার কারণ মায়া আঘাত পেয়েছে এমন নয়, আলভি আঘাত পেয়েছে। সেটা দেখে ওর চোখে মুখে এই ব্যথা ছুটে উঠেছে কেন? মায়া নিজের দৃষ্টি সরিয়ে নেয়। আলভি বুঝতে পারে মায়া ওর কাছ থেকে নিজের দৃষ্টি লুকিয়ে নিল। আলভি খুঁড়িয়ে খুঁড়িয়ে বেডে বসে, পা ঝুলিয়ে। দাদি আর মায়াকেও বসতে বলে। দাদি মায়াকে টেনে নিয়ে বসে আলভির পাশে। ডক্টর কি বলেছে? কয়েকদিনে ঘা শুকিয়ে যাবে, দেখে শুনে বাইক চালাবে না। যদি বড় ধরনের কিছু হয়ে যেত? আলভি সামনের দিকে দৃষ্টি রেখে বলে, কি আর হতো, সবাইকে মুক্তি দিয়ে চলে যেতাম। আমার জন্য আর কাউকে কষ্ট পেতে হতো না। আলভি, রেগে যাচ্ছ কেন? ভুল কিছু বলেছি আমি? তুমি হিসেব করে দেখো আমার জন্য এই বাড়ির প্রত্যেকজন ঠিক কতটা কষ্ট পেতে হয়েছে। সবাইকে আমি অনেক কষ্ট দিয়েছি এতগুলো বছর ধরে। পুরনো কথা বাদ দাও। কিভাবে বাদ দেব? পুরনো স্মৃতি কি ভুলতে পারবো? পুরনো কথা মনে করে কেন কষ্ট পাবে? বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবো। ভবিষ্যতে যেন কাউকে কষ্ট পেতে না হয় সেদিকে খেয়াল রাখবে। অতীতের কষ্টই তো মুছে দিতে পারছি না, বর্তমান ভবিষ্যৎ নিয়ে কখন ভাববো? আগের ক্ষতটা তো সারতে হবে আগে। আলভির কথা শুনে মায়ার মুখের দিকে তাকান নাহার বেগম। মায়া এখনো চোখ মুখ শক্ত করে নিচের দিকে তাকিয়ে আছে। আলভির কথা ওর কর্ণকুহুরে পৌঁছচ্ছে কিনা কে জানে। আলভি পুনরায় বলে, তোমরা কি মনে হয় দাদু, তোমাদের সকলকে ছেড়ে জার্মানিতে আমি খুব সুখে আনন্দে নেচে গিয়ে দিন পার করেছি? এরকম কেন মনে হবে? আমাদের পরিবারের সবাই এখানে আছে, শুধু তুমি ছিলে না, তাতেই সকলের এত কষ্ট হয়েছে। সব সময় শূন্যতা ঘিরে রেখেছে সবাইকে। সেখানে তুমি পরিবারের সবাইকে ছেড়ে একা একা ছিলে এতগুলো বছর। আমাদের থেকে তোমার অনেক বেশি কষ্ট হয়েছে। ভুল বললে দাদু, যাদের হৃদয় থাকে তাদের কষ্ট হয়। আমার তো হৃদয় নেই, তাই আমার কষ্ট হয়নি। আলভি একটু থেমে আবার বলে, সদ্য 18 বছর বয়স, অপরিচিত একটি দেশ, অপরিচিত জায়গা, অপরিচিত মানুষ। পরিচিত বলতে শুধু আমার আমিটাই। পরিবারের সাথে যোগাযোগ বন্ধ, কথা বলার মতো কেউ নেই। যদিও এর জন্য একমাত্র আমি নিজেই দায়ী। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে নতুন বছর আসে, কিন্তু আমার জীবনে হাসি আনন্দ আসে না। এভাবেই পড়াশোনা করতে করতে 7টা বছর পেরিয়ে যায়। রাগ জেদ তখনও আমার শরীরে প্রত্যেকটা শিরা উপশিরায়।
রাগী, গম্ভীর, বদমেজাজি, খিটখিটে মেজাজ। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করতো না। মানে কেমন যেন হয়ে গিয়েছিলাম। সিদ্ধান্ত নিলাম দেশেই ফিরব না। জব করার সিদ্ধান্ত নিয়ে আবার মত পাল্টে বিজনেস করার সিদ্ধান্ত নিয়ে আব্বুর কাছ থেকে টাকা নিয়ে শেয়ার বিজনেস শুরু করলাম। ব্যস্ত হলাম নতুনভাবে। সারাদিন কাজকর্ম, ব্যস্ততা শেষে যখন ওই বাড়িতে ফিরতাম দম বন্ধ হয়ে আসতো। ডাইনিং টেবিলে খাবার খেতে বসে প্রত্যেক লুকমা ভাতের সাথে এক ঢুক পানি গিলতে হয়েছে। পানি ছাড়া ভাত গলা থেকে পেটে যেতেই চাইতো না। চলবে ইনশাআল্লাহ।